8ই আগস্ট বাবা আমাদের ছেড়ে চলে যান। তো আজকে তাকে আমরা স্মরণ করব বলেই এখানে খুব ছোট্ট ঘরোয়া পরিবেশে আমরা সমবেত হয়েছি। কিছু কথা বলার আগে আমরা একটু নীরবতা পালন করব। আমাদের পরিবারও স্বাভাবিকভাবেই বাবা ছেড়ে চলে গেল। আমাদের বেড়ে ওঠা, বড় হওয়া, সুখ এবং দুঃখ, ভালো এবং খারাপ সবার সঙ্গেই বাবা জড়িয়ে ছিলেন, থাকেন। ওরা তো আমি বলতে বলতে হয়তো ইমোশনাল হয়ে পড়বো, যদিও চেষ্টা করবো তাকে নিয়ন্ত্রণ করা। আমি চাইবো যে বাকিরাও তাদের যতটা বাবাকে দেখেছেন তার মতো করে যে একটা কথা শেয়ার করা।
লাং ক্যান্সার ধরা পড়েছিল, এবং লাং ক্যান্সার ধরা পড়াটা খুব আকস্মিক। মানে প্রথমে বুকে ব্যথা হয়। সাধারণত লাং ক্যান্সার মানে যতগুলো ক্যান্সার আছে তার মধ্যে ভয়ঙ্করতম হয়, কেননা লাং ক্যান্সারে অধিকাংশ সময় ধরা পড়ে না। বাবার ক্ষেত্রে হয়েছে খুব ধরা পড়েনি। আর মাঝে মাঝে কারো কারো কাশি হয় বা রক্ত বেরোয়, বাবার ক্ষেত্রে সেটাও ছিল না, কোনোদিন কোনো কাশি হয়নি, কোনোভাবে কোনো রক্ত কিছুই দেখা যায়নি। ফলত ভেতরে ভেতরে এটা অনেকটা বেড়েছে। ডাক্তাররা পর অনুমান করেছেন যে 1.5 বছর 1-1.5 বছর বা তারা বেশি সময় ধরে এটা গ্রো করেছে। এখন যখন ধরা পড়লো সেটা কারণটা হচ্ছে কি ব্যথা, বুকে ব্যথা এবং পিঠে ব্যথা, শিরদাঁড়ায় ব্যথা। এখন অনেক সময় কী হয় যে টিউমারটা বেড়ে গিয়ে ধাক্কা লাগলে ব্যথা হয়, বাবার পেটে সেটাও হয়। এমন জায়গায় হয়েছে যে বাড়ার মতো যথেষ্ট জায়গা পেতে গেছে ভেতরে, তো ব্যথাটা হয়। এবং যখন লাং থেকে ছড়িয়ে হাড়ে এসছে তখন ব্যথা শুরু হয়েছে। এবং খুব রেয়ার ঘটনা ঘটে যে লাং ক্যান্সার থেকে স্কেলিটন মানে হাড়ে ছড়িয়ে পড়ে, আবার সেটাই হয়েছে। এবং সেইখানে ব্যথা যখন ডাক্তার সন্দেহ করেন, আমরা ব্যথা হওয়ার প্রায় মাসখানেকের মধ্যেই বুঝতে পারি যেটাই হয়েছে। তো তখনই ডাক্তাররা বলেছিল যে একদম ফার্স্ট স্টেজ এবং ভালো নয় কন্ডিশন। কিন্তু আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে যাই। এমনও ছিল যে ডাক্তাররা বলেছেন যে কিছু না করলেও হয়, মানে কিছু করা যাবে না ইত্যাদি, কিন্তু আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে যাই, যা যা ব্যবস্থা আছে ট্রিটমেন্ট আছে ইত্যাদি করে যাই। এখন মাঝখানে যেটা হয়েছিল 2 মাস আগে, একদম ম্যাজিক্যাল একটা ইমপ্রুভমেন্ট আমরা দেখেছিলাম, যে একদম প্রায় নর্মাল হয়ে গেছে না, মানে মাস 1.5 আগে হবে, যে একদম হেঁটে বেড়াচ্ছে, মানে হাঁটছেন ঠিক আছে, আগেও হাঁটতেন কোনোভাবে, এবং কাজকর্ম একটু মানে হাঁটাচলা করছেন ইত্যাদি করছেন, একদম নর্মাল হয়ে গেছেন এরকম মনে হচ্ছিল মাস 1.5 আগে। তো যদিও ডাক্তার কখনো খুব বেশি পজিটিভ বলেননি আমাকে, তো তাও আমাদের মনে হচ্ছিল। কিন্তু মাস 1.5 আগে একদিন পড়ে গেলেন, তারপর পেচ্ছাপের সঙ্গে ব্লিডিং হওয়া শুরু হলো, এবং ওই যে পড়লেন মাসখানেক বা মাস 1.5 হবে, মাস 1.5 একটু কম, মাসখানেক একটু বেশি দেরি, তারপরে আর ওঠেন। এখন ঘটনা হচ্ছে এত চিকিৎসা বিজ্ঞানে এত অগ্রগতি হয়েছে, তৎসত্ত্বেও লাং ক্যান্সার কিন্তু সামান্য কিছুই প্রগ্রেস হয়েছে, আমরা দেখেছি বুঝেছি। এবং বাবার ক্ষেত্রে যেটা হয়েছিল, প্রথম থেকে বলেছিল যেটা রেয়ার ক্যান্সার, মানে এটা হয়েছিল তার থেকেও রেয়ার। কোনো ওষুধ যা আজ পর্যন্ত যা তৈরি হয়েছে, কোনো টেস্ট, সব টেস্টে কিছু করা যাবে না। তো তাও ডাক্তার কেমোথেরাপি চালিয়েছেন, আমরা সম্মতি দিয়েছি। তবে এত খারাপের মধ্যেও যেটা মানে একটু হলেও বলবো যে বাবা প্রথম থেকে যেমন ব্যথায় কষ্ট পেয়েছিলেন, সম্ভবত চিকিৎসার কারণে এত ব্যথায় কষ্টটা পাননি, কিন্তু আস্তে আস্তে ভেতরে ভেতরে কোলাপস করেছে। আমরা যখন শেষ পেট সিটি করলাম, তখন দেখা গেল যে এই মানে যে মূল জায়গা সেখানটায় টিউমারটা কমে আসছে, হাড়ের মধ্যে ছড়িয়ে গেছে। এটাও অত্যন্ত রেয়ার, এটাও হয় না। এই সমস্ত ঘটনাগুলো আমার সঙ্গে ঘটেছে।
তো শেষ পর্যন্ত মানে 1 মাস লড়াই করার পরে শেষ পর্যন্ত বাবার হিমোগ্লোবিন 5.5 হয়ে গেছিলো, সমস্ত ফ্যাক্টরগুলো খারাপ হয়েছিল। আর বাবাকে আর তো আরও কিছুদিন থাকবেন। আমি আসলে দিন বাই দিন দিন গুনতাম, যে মাসটা কি হবে বেরোবে, পরের মাসটা কি বেরোবে, তারপরে থেকে সপ্তাহ গুনতাম আর কি, পরের সপ্তাহটা কি যাবে। তো তবে এটা বলবো, ডাক্তার যেখানে ছিলেন আমাদের, তারা খুবই কোঅপারেটিভ ছিলেন, সবসময় তাদের খেয়াল রেখেছে। মানে এই বিষয়ে আমরা মানে আমি অন্তত পক্ষে মানে স্যাটিসফাইড। ঠিক 10 বছর আগে আমার পিসিমা মারা যান। পিসিমার ক্ষেত্রে সেটা এতটাও কিছু করা যায় না। পিসিমাও আমাদের সময় দিয়েছিল এরকমই 2-3 মাস। এবং বাবার ক্ষেত্রে যে রোগটা আমরা ধরতে পেরেছিলাম, পিসিমার ক্ষেত্রে আমরা শেষ পর্যন্ত রোগটা পর্যন্ত ধরতে পারিনি। দুঃখ তো মানে এখনো আমার আছে। এই রোগের মধ্য দিয়েই আমাদের বাবা চলে গেলেন। আজকে আমরা স্মৃতিচারণায় বাবার এই ঘটনাটুকু বাদ দিয়ে বাবার যে বিভিন্ন দিক, তাতে আমরা এতটা পাগল স্মৃতিচারণা করার চেষ্টা করবো। তো এই কথার মাঝখানে আমরা চাইবো যদি একটুখানি অন্যরকমভাবে ব্যাপারটাকে দেখা যায়। আমি বলেছিলাম অমূল্যকে কিছু আমাদের একটুখানি বাকি শোনা, সঙ্গে প্রাসঙ্গিকভাবে আমরা একটু করতে পারি, তারপরে আমাদের স্মৃতিচারণা আমরা চলে আসবো। ভাগ্নি যেমন এত স্মৃতি, এত ভালোবাসা ভিড় করে আসছে, গলা পাকিয়ে আসছে গলায়, কোনো ভাষা প্রকাশ করার ক্ষমতা আমার নেই। তবে প্রথম দিন যেদিন ইচ্ছে করে এলাম আমার স্ত্রীকে দেখতে, সেদিন মামার যে ভূমিকাটা, সেটা আমার আজকে খুব খুব স্মরণ আছে। সেটাই বলবো আর কি। আমরা দুপুর নাগাদ ইচ্ছে করে ঢুকেছি, ঢুকে সারা উচ্ছেঘর এদিক থেকে ওদিক পর্যন্ত কানাইলাল দাসের বাড়ি আর খুঁজে। আমরা দুজন ছিলাম, খুব
খুঁজে না পাওয়াতে হতাশ হয়ে তারপরে ভাবলাম যে আর খুঁজে পাবো না, চলো চলে যাই। অ্যাড্রেসে লেখা ছিল উচ্ছেগড় কানাইলাল দাস। এরপরে পুকুরের ওই পাশে সাতরাদের বাড়িতে ওইখানটায় এসে কাউকে জিজ্ঞেস করলাম যে এরকম কানাইলাল দাস। ওরা প্রথমে বলতে পারলাম না। তারপরে একজন মাঝবয়সী কেউ বললো, আরে মামু বোধহয় হতে পারে, মামুর বোধহয় মামু হতে পারে, মামুর বাড়ি। তারপরে বললাম যে হ্যাঁ আমরা এরকম মেয়ে দেখতেছি। বলছে হ্যাঁ ঠিক, আপনি যান এইভাবে দেখতে পারেন। নামের থেকে মামুর বাড়িটা বোধহয় বেশি বিখ্যাত। আজও বোধহয় মামুর বাড়ি বললে আমাদের সেই জগদ্দল থেকে টোটোকে যদি বলা যায় মামুর বাড়ি, ওই যে সাদা বাড়িটা ওইখানে। আমার মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিকম গ্র্যাজুয়েট ছিল। আমার একটা ধারণা আছে স্বচ্ছ যে ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম পাশ করা চারটিখানি কথা, খুব হাতে গোনা কয়েকজন পাশ করতে পারে। তার মধ্যে কিন্তু উনি ছিলেন একজন। কিন্তু তার যে বহিঃপ্রকাশ, যে আমি এতটা শিখেছি, আমি এতটা জানি, সুকান্ত বলল এটা যে আমার বাবা কোথায় যেন একটা মুক্তমনা, কোথায় যেন একটা ছেলে মেয়েদের স্বাধীনতা দেওয়া, এই বাপি সেই বিষয়টাতেই উনি অত্যন্ত পরিমার্জিত ছিলেন। কথা কম বলতেন। যখন আসতাম বিয়েটা হয়ে যাওয়ার পরে, যখন আসতাম খুব বেশি সাদাসাদি উনি করতে পারতেন, কিন্তু এতটাই আন্তরিকতা ছিল ওনার মধ্যে। আর সেটা পরবর্তী ক্ষেত্রে মামিয়ার মধ্যে, বাচ্চাদের মধ্যে, সুকান্ত, প্রশান্ত বা আরও যারা পরের তিনি যারা আছে তাদের মধ্যেও মশাই মেসমশাই থেকে যান, থেকেও যেতাম। তো সবচেয়ে বেশি মনে পড়ে যে কথাটা, সেটা এই সেদিন অসুস্থ হওয়ার আগে এসে বাড়ি ফিরে যেতে চাইতাম। কারণ আপনারা জানেন জয়েন্ট ফ্যামিলিতে আমি ছিলাম, বিলং করতাম আমরা 6 ভাই। এরপরে সেপারেট বাড়ি করে আলাদা চলে এসেছি টাউনে। টাউনের বাড়িটা একা রাখা যেত না, বাড়িটা একা থাকলে চুরি হয়ে যেত। ওই বিষয়ে চলে যেতে চাইতাম। সারাদিন থেকে হয়তো 8:30, 9টা, এমনকি 10টা, 10:30টার সময়ও গেছি এখান থেকে। বাড়িতে কি আছে, কি আছে বাড়িতে, বাড়িতে কি সোনার খনি আছে? আন্তরিকতাটা বুঝুন। এই দিন মানে অসুস্থ হওয়ার আগে, থাকো কদিন থাকো, কালকে চলে যাবে, পরশুদিন চলে যাবে। ওনার এর আগেও ওই যে থাকাটা, একদিন থাকলাম, তারপরের দিন, তারপরের দিন থাকলাম, তারপরের দিন যেন ছাড়তেই চাইতেন না। আজকে এসে কোথায় যেন সেই যে শূন্যতাটা, জন্মিলে মৃত্যু হবে, এত স্বাভাবিক। আর শুনেছেন আপনারা সুকান্তর মুখে, চিকিৎসাটা এত সুন্দর করেছে, চিকিৎসা ব্যবস্থাটাকে আমি এদের মানে সত্যি যেভাবে করেছে, দুটো ভাই বোন ওরা মিলে। এই যে মারণ যে রোগটা, রোগের যে যন্ত্রণাটা, আমি বিভিন্ন জায়গায় শুনেছি যে শেষ 20-22 দিনের যে যন্ত্রণাটা, সেটা চোখে দেখা যায় না। মামার ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। এদের যে সুচিকিৎসা, এদের যে ব্যবস্থাপনা খুব সুন্দর করেছিল। আমি ধন্যবাদ জানাই এবং আশা রাখি এইভাবেই থাকবে। ওদের বাড়িতে সূর্য চলে এসছে, আলোয় আলোকিত হয়ে যাবে। রয়েছে রোদ্দুর, রয়েছে সংলাপ, শোনো মিষ্টি একটা সংসার মামা রেখে গেছে। আমাদের বোধহয় এটাই শান্ত। ওটা দেখলে আর দিদিকে দেখলে কোথাও সান্ত্বনা পেত যে আমি তো চাইতাম দিদির থাকুক, দিদি থাকলে কিছুই না, কোথাও একটা মানসিকভাবে একটা উপশম বাবু হতো। শেষ দিন পর্যন্ত আমি দেখে গেছি এটা, দিদিকে দেখে একটা শেষ মানে একটা মানসিক শান্তি, জায়গাগুলো দেখে শান্তি, এটা মানে এই আমাদের দেখে হতো না। আমরা যতই করি এটাকে, আমি মানে কোথাও একটা দিদিকে দেখে
যাই হোক সেটা শান্তি পেত। এইরকম একটা আনন্দ বাঁধন ছোটবেলা থেকে আমি মামার বাড়িতে মানুষ। আমার মামারা আমাকে এতটাই স্নেহ করতেন, ভালোবাসতেন যে আমার বাবা যে নেই সেটা আমাকে কোনোদিনই বুঝতে দিতেন। ফ্যামিলিতে আমার ভাই বোন মামি আমাকে খুবই স্নেহ করে ভালোবেসে মানুষ করেছে, পড়াশোনা শিখিয়েছে, বিয়ে শাদী দিয়েছে। তারপরও থেকে আমি আমারও খারাপ লাগে যদি মাস 15 দিন না আসি আমার ভাই বোনের জন্য আমার খুব খারাপ লাগে। অথচ আমার হয়তো নিজের ভাই বোন না, কিন্তু মামাতো বুঝতো ভাই আমরা, কিন্তু আমি মনেই করতাম না যে এরা আমার মামাতো বুঝতো। এরাও আমাকে নিজের দিদির মধ্যে মনে করতো। যখন বয়সের ডিফারেন্সটা করতো তাহলে হয়তো তোরা দিদি হয়েছে না আমার কিছু। আমার মা ছিলেন, মাকেও এরা যথেষ্ট করেছে আমার ভাই বোনেরা। এমনকি আমার মামি আমি মার কাছে থাকলেও আমি এতটা স্বাধীনভাবে চলতে পারতাম না। আমার মামি আমাকে যেরকম ভালোবাসা দিয়ে রাখতো। তা আমার মামা ইদানিং এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন, আমাকে ছাড়া ওনার কিছুই ভালো লাগলো না। শুধু অসুস্থ হলে মঞ্জু কখন আসবে, মঞ্জু কখন যাবে। উনি একটু কথা কম বলতেন। অনেকেই আমার মামাকে বলতো একটু মিতব্যয়ী। আসলে একটু হিসাব করে চলতেন। ওনার তো একটা এমনি কোনো ইনকাম সোর্স ছিলেন না। এই সংসার থেকে তিনটা ছেলে মেয়ে মানুষ করা, তাদের পড়াশোনা সবই করিয়েছেন উনি কিন্তু পড়াশোনার দিক থেকে, ছেলে মেয়ের স্বাধীনতার দিক থেকে কোনোদিন কোনো অবহেলা করেন। যতটা ওনার সম্ভব উনি করেছেন এবং আমাকেও প্রচণ্ড প্রচণ্ড করেছেন। আমি হয়তো জীবনে কোনোদিনই মামাদের ঋণ আমি শোধ করতে পারবো না। এবং এই মরার আগে আমাকে বলতেন যে তোর উপর অনেক দায়িত্ব আছে, তুই কিন্তু আমার ছেলে মেয়েকে দেখবি। আমার দাদার কাজ আমার বড় মামা এই সবের সম্পত্তি সব করে দিয়ে গেছেন, কিন্তু সেটা রক্ষণাবেক্ষণ আমার মামা করেছেন। এক তিল সম্পত্তি উনি নষ্ট করেন। এই যে অসুস্থ ছিলেন, হ্যাঁ, সংসারে এতটা খরচা যেভাবেই চলতেন, কিন্তু এক তিল কোনো জিনিস উনি নষ্ট করেননি। আপ্রাণ চেষ্টা করে সংসারটাকে উন্নতি করার চেষ্টা করেন। আর কি বলবো, একটা এটাই কষ্ট, জন্ম হলে তো মৃত্যু হবেই, কিন্তু মামা শেষ বয়সে এমন একটা দুরারোগ্য রোগ হলো যেটা আমরা কিছুই করতে পারবো না। হয়তো বয়স হয়েছে মামার, কিন্তু আর উনি একদিন কর্মরত ছিলেন, সুস্থ সবল মানুষ, দৌড়ে সব করতে পারতেন। বয়স হলে কি হবে, সবই পারতেন। কিন্তু এমন একটা অসুখ হলো মামার, যেটা ভাই অনেক চেষ্টা করেছে ভাইরা আমার, কিন্তু মামাকে আর বাঁচাতে পারবে না। প্রকৃতির নিয়ম অনুসারে মামা আমাদের ছেড়ে চলে গেলেন। আর কি বোধ হয় চট্টগ্রাম মাধ্যমিক দিয়েছি একসাথে। তার আগে থেকেই আমাদের আসা যাওয়া ছিল ইত্যাদি। এখন যোগাযোগ কমে গেছে আমাদের বিভিন্ন কর্মব্যস্ততার জন্য, কিন্তু কোথাও একটা টান রয়ে গেছে। বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখলাম যে আমার বন্ধুরা সেই আসা এবং শ্মশানে যাওয়া ইত্যাদি সমস্ত সময় সঙ্গে ছিল আর কি। এবং সেই টান বোধ হয় এই টানের সঙ্গে বোধ হয় অভাবভাবে জড়িয়ে আছে। সুকান্তর সাথে একসাথে আমাদের পড়া, 94-এ মাধ্যমিক দেওয়া, তারপর উচ্চ মাধ্যমিক। তো 94-এর আগে থেকেই প্রায় 92 থেকেই যোগাযোগ। তো বহু আড্ডা, বহু যাতায়াত এবারই সাথে ছিল। তো কাকু সবসময় একটু কম কথাবার্তা বলতেন। আমাদের এই যে ইয়ার্কি ফাইজলামি, কত মাচায় বসে গল্প করেছি, গাছের আম পেড়ে খেয়েছি, এসব সব করেছি। কাকিমা কাকু কখনো কোনো রকম আমাদের কোনো কাজে বাধা দেয়নি, বরঞ্চ আমাদের উৎসাহই দিয়েছে। একটা কথা আমার মনে পড়ে, উচ্চ মাধ্যমিক তখন আমরা সবাই পাস করেছি, সুকান্ত খুব ভালো রেজাল্ট করেছে। কাকু প্রচুর মিষ্টি নিয়ে এসছে, আর আশেপাশের বহু লোককে বলেছে আসার জন্য, এসছে তারা সবাই, একটা গ্যাদারিং, সেইখানে আমরাও ছিলাম। কাকুর যে সেই আনন্দ যে একটা এত ভালো রেজাল্ট,
আর সবাই এসে সুকান্তকে যে মানে ইন্সপায়ার করছে যে এগিয়ে যাও, এগুলো মনে পড়ে। মাঝে মাঝে ব্যাংকে কাকুর সাথে দেখা হতো, ব্যাংক অফ ইন্ডিয়ায়। কাকুকে জিজ্ঞেস করতাম কাকু কেমন আছে, কাকু ভালো আছি বলতো। সুকান্তর খোঁজ খবর নিতাম, সুকান্ত তখন শিবপুরে। এবার পড়াশোনার পরে আমরা প্রত্যেকে যার যার কর্মক্ষেত্রে লিপ্ত হয়ে গেছি। সুকান্তও চলে গেছে শিবপুরে, আমরা এখানে কিছু ব্যবসা, কেউ বিভিন্ন চাকরিতে। যোগাযোগটা যাতায়াতটা আগের মতো হয়তো ছিল না, মাঝে মাঝে কথা হতো, দেখা হতো। তা লাস্ট যখন আমি দেবাশিসের কাছে কাকুর সম্বন্ধে এই খারাপ খবরটা পেলাম, তা পেয়ে সত্যি খারাপ লাগলো। আর মনে পড়লো যে সেই ছোটোবেলার কথাগুলো, হ্যাঁ, কাকুর সাথে কত কথা বলেছি, কত কি করেছি, এই আর কি। আজকে কাকু নেই, খারাপ লাগছে। আড্ডা দিতাম, গল্পগুলি করতাম, একইটা হতো। কিন্তু এই কাকুকেও দেখেছি উনি আমাদের মধ্যে ইন্টারফেয়ার করেন। সময় থেকে মোটামুটি যাতায়াত ছিল, এই বাড়ির সঙ্গে একটা অন্যরকম সংস্কার ছিল। সেখানে কাকুকে সত্যি যেটা বলেছি যে কাকু খুব চুপচাপ নিজের মতো করে চলতেন। কিন্তু মাঝে মধ্যে আমাদের এই আড্ডাটা ছিল এখানে আমি সময় বেশি আসতাম, আমরা ভাষায় একটা পড়া ছিল। তো আমাদের বন্ধুবান্ধবের মধ্যে অন্য খুব ইন্টারেস্টেড বিভিন্ন রকম চাষবাসের ব্যাপারে আলোচনা করা হতো। ওর অভাব জ্ঞান ছিল কোনটা কী, কীভাবে কোনটা কী আম, তো এইগুলো মানে ছোটো ছোটো কথা। আমার মনে আছে শেষ সময় 6 জন নাতি নাতনি, সূর্য একটুখানি ছেলে, বয়স 2-2.5, হ্যাঁ, ও মানে দাদুকে কেটে উঠেছিল হয়তো। ওই সবচেয়ে ইমোশনাল ছিল। হয়তো ওরা বড়ো হয়েছে, ওরা ছোটো বলি হয়তো। ও সবসময় দাদুকে খুঁজেছে। ওই একমাত্র বলেছে, আমি দেখেছি যে আগের দিন, জাস্ট মারা যাওয়ার আগের দিন, মানে দাদু তোমার এত কেন কষ্ট হচ্ছে। তাই সূর্য এই কথাটা মানে বলে মানে কেঁদেছিল আর কি। তারপরে বাবাকে মানে ভাইকে জড়িয়ে ধরে আবার মানে কাদা। যে তো সবসময় বাবা বলতো যে দাসবাবু সূর্যকেই বোধহয় খুঁজতো, আর ভাইকে বাবা খুব খুঁজতো। শেষ সময় মানে শেষ মানে দিন 10-15 সারাদিন শুধু দিদি বলতো মঞ্জু একাধবার, আর সবসময় প্রশান্ত প্রশান্ত প্রশান্ত, কখন আসবে কখন আসবে। সকালে উঠে দুপুরে বিকেলে সবসময় প্রশান্ত প্রশান্ত করতো। মানে আমার বোনের কথা, আমার কথা মানে খুব বেশি বাবার খেয়াল ছিল না, বলতো না। কিন্তু এই 2-1বার মঞ্জু আর তাহলে প্রশান্ত, তারপরে আমার সূর্য। তো এইভাবে আমি দেখেছি আর কি। আলো খুব ইমোশনাল হয়েছিল আর কি। তো এটা আমার মানে শেষ সময় দেখা, সেটা মানে বহুদিন সূর্যটাকে, মানে সূর্যের কথাটা বহুদিন আমাকে মানে কেটে রাখবে আর কি। ভাই একটু যদি বলিস। তার মধ্যে একজন মানুষের জন্ম থেকে তার শেষ পর্যন্ত যা যা কর্মের ফল পায় বা কর্ম যাকে দিয়ে চলে, সমস্ত বাবা মা রাত করে। সে বাবা একটা বড় পার্ট থাকে সেখানে, আমাদেরও একটা বড় পার্ট ছিল। বাবা সবার সম্বন্ধ থাকে। হ্যাঁ, বাবা যে ফ্রিডমটা দিয়েছে সেটা সত্যি কথা। আমি কোনো সময় পড়াশোনা ভালো ছিলাম না, আমি এইসব কাজ বাজ করতে ভালো না, সব করে পড়াশোনা ভালো করি। বাবা আমাকে সেভাবেই দেখতে পারে। কিন্তু আমি যখন গ্র্যাজুয়েশনের পরে কিছু করতে গিয়েছি, বাবা কোনো সময় কোনো, আমি বিভিন্ন রকম, আমি ফুড টেকনোলজি যাদব ইউনিভার্সিটিতে পড়েছি, দাদা নিয়ে গেছে, পড়েছি, ছোটো ইউনিট করেছি, বাবা টাকা দিয়েছে, করেছে। তারপর আরেকটা ব্যবসা করতে গেছি, করেছি, হয়নি। আবার কিছু করতে গেছি, কোনো সময় বাবা কোনো সময় বাধা দেয়নি। যখন আলটিমেট আমি পড়াশোনা করে চাকরি পাই, বাবা আমাকে সেই হাসিটা দেখেছিলাম, কিছু করতে পেরেছিলাম, তারপরে যখন আমি নিজের কোম্পানিটা খুলি, বাবাকে যখন নিয়ে গেছিলাম, বাবাকে দেখেছিল, বাবা যেন সেদিন নিজের মধ্যেও যেন নিজেকে খুঁজে পেয়েছিল যে ছেলেদের আমি শিক্ষারে মানুষ করতে পেরেছি, যে আজকে এই জায়গায় দাঁড়ানো পেরেছি।
বাবা সকালবেলা আমার ছোটোবেলা যখন ছোটোবেলায় ছিলাম, ছোটোবেলায় ছোটো ছিলাম, তখন বাবার একটা কথা মনে পড়তো। আমার প্রত্যেকদিন সকালবেলা বলতে সকালবেলা 4টের সময় আজান দিত, যে আমার যে আজান দেওয়ার সময় বাবা, তার আগে বাবা উঠতো। বাংলায় একবার প্রবাদ বাক্য বলতো, ইংরেজিতে একবার বলতো আর্লি টু বেড আর্লি টু রাইজ। এই যে গোটা সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এইগুলো প্রত্যেক দিন সকালবেলা ওঠো, তাড়াতাড়ি উঠে হাত মুখ ধোও, ধুয়ে পড়তে বসো, এই জিনিসগুলো বাবার কথা এখন কানে লাগছে, সারাক্ষণ কানে লাগছে। বাবা এই সবসময় এই কথাগুলো সকালবেলা বলতেন, বলে উঠতেন। এবং আমি চেষ্টা করি যতটা সকালে ওঠা যায়, এখনও চেষ্টা করি যে বাবা যাওয়ার পর যেন আরও সকালবেলা ঘুম ভেঙে যায়, আর ঘুম আসে না, যে ভোরে 4টের আজানটা প্রত্যেক দিনের শুনতে পাই, যে 4টের আজানটা হচ্ছে। হওয়ার পর আমারও ঘুম ভেঙে যায় না, আর ঘুমোতে ইচ্ছে করে না। সবসময় মনে পড়ে বাবাদের কথা। বাবা এমন একজন ছিলেন, আমি জানি না সবার সেটা আশা করি হয়, বাবা জীবনের যে কাজ থাকে, প্রত্যেকের একটা কাজ থাকে, জীবনের কাজ। বাবা মোর দেন 90% কি 99% কাজ কমপ্লিট করে গেছিলেন। বাবা সে বুঝতে পেরেছেন কোন সময় যাবেন, কি তার আগে যে কাজগুলো দরকার হয়, প্রত্যেকটা কাজ A to Z, একটা কাজ, একটার পর একটা কাজ বাবা কমপ্লিট করে গেছে। আমাকে বলে যেত সত্য, এইটা এই জায়গায় রেখেছি, এটা এখানে রেখেছি, এটা এভাবে করেছি, এটাকে এভাবে করতে হবে, এটা ভাবে খাজনাটাকে এভাবে দিতে হবে। আমি বলতে পারি এই অঞ্চলের খাজনা ট্যাক্স যদি দেওয়াটা সবার অতটা নখদর করে বাবা প্রত্যেকটা ক্লিয়ার করে রেখেছে, প্রত্যেকটা হিসাব করে, হিসাব করে রেখেছে, এটা করতে হবে, এটার পর এটা করতে হবে, প্রত্যেকটা জিনিস, সমস্ত মিউটেশন থেকে সমস্ত কিছু করে দেওয়া। আমাকে বলে এইগুলো দেখ, তোর বর্দা তো কাজ ওখানে থাকে, তুই এগুলো দেখে না, এইগুলো জিনিসগুলো দেখে নি, এইগুলো এখানে রেখে দিয়েছি, এখানে আমি লাস্ট কয়েক বছর আমি নিজেই খাজনায় তার ট্যাক্স দিতাম, এগুলো দেখে নিই, যে এই জিনিসগুলো এখানে পড়ে গেছে। মানে এই একটা লোক যে জীবনে কোনো কাজ ফেলে রাখেননি। হ্যাঁ, এই একটাই আফসোস, সূর্যর সেভাবে মনে থাকবে না বাবার কাছে, বাবার কথাটা সেভাবে মনে থাকবে, সেটা সবচেয়ে বড় আমার আফসোস। যে হ্যাঁ, কিছুটা মনে থাকবে, কিন্তু সূর্যের মনে থাকবে না। যে দাদু, যে সূর্য হওয়ার পর দাদুর যে খুশি ছিল একটা, শুনেছি আমি, মানে বাবা নাকি খুব নাচানাচি করেছিল সেদিন। আমার জ্যাঠা মারা গেছিলেন সেই দিনে, আর বাবা চলে গেলেন আমার আলো যেদিন জন্মেছিল সেই দিনে একই দিনে বাবা চলে গেলেন। দুই ছেলে মেয়ে আমাদের, আমার দুজনই খুব প্রিয়। জ্যাঠা আমার কাছে, জ্যাঠা যেরকম ছিলেন বাবাও ছিলেন, বাবার পর জ্যাঠা। এবং এই দুজনের মানে দুজনের জন্মদিন আর এই ছাড়া আর কিছু বলার নেই। একটাই কথা আমার মনে হয়, বাবা আবার বলিস, জীবনের সমস্ত কাজ সঠিকভাবে সঠিক সময়ে সব কিছু করে গেছে। এমন কোনো কাজ মনে হয় না আমার বাকি রেখে গেছেন বাবা। প্রতিটি কাজ করে গেছে। হ্যাঁ, আরও কিছু 5-10 বছর যদি বাবা থাকতেন, আমরা আরোটা চেষ্টা করতাম, সমস্ত ফ্যামিলিটা আরও একটুখানি বড়, আর সুন্দর করে দেখানোর চেষ্টা করতাম, যতটা সাধ্য চেষ্টা করে। দাদা সবসময় চেষ্টা করেছে। একটা বাবা যখন খুব শরীর খারাপ হয়, একটা তার ছেলেকে যেভাবে উঠিয়ে খাওয়ানো থেকে আরম্ভ করে সব কিছু করা, সেটা দাদা সব কিছু করেছে। টাচ করো।
বলবো যে আজকে আমরা যখন এই মানে সাইলেন্স মানে যখন আমরা দাঁড়িয়ে ওদের সময় জানালাম, একটা গান বাজলো, রবীন্দ্রসঙ্গীত বাজলো, বাবু কিন্তু রবীন্দ্রসঙ্গীত পছন্দ করতেন। আমার মনে আছে যে সেই ছোটোবেলা তখন আমাদের ছোটো একটা রেডিও ছিল, সকালে এই 7:35 এখনও বোধ হয় আকাশবাণী কলকাতার পথে রবীন্দ্রসঙ্গীত হতে পারে, এখনও হয় বোধ হয়। সেটা রবীন্দ্রনাথ যখন বেজে তখন থেকেই বোধ হয় এটা চলছে বলে এখনও ট্র্যাডিশনটা চলছে আর কি। তো সকালে বাবু এটা শোনা হতো এবং একটা এই লোকগীতি হতো, যেই মুহূর্তে হতো রবীন্দ্রসঙ্গীত প্রায় বন্ধ করে বার ও আর আমাদের জিনিস না বলে এইটা বাবার একদম ছিল আর কি। মানে ওটা আমি ওটা আমার বিষয় না, আমার বাউল লোকগীতি এইগুলো চলবে ঠিক আছে। ঘটনাচক্রে এটাকে পাওয়া যায়। তো আজকে যখন এটা ভাবলাম যে আমরা কী করে শুরু করবো, তখন অনেক জায়গাতেই এটা হয় আগুনের পরশমণিকে গিয়ে শুরু করতে হবে। তো এটা বোধ হয় বাবার সাথে একটু অন্যরকম। আমার মনে হয় এই পরিবেশ দেখলে বাবা যে মানে জায়গাটা পছন্দ করতেন এটাও নিশ্চয়ই পছন্দ করতেন। আরও বড় কোথাও ট্র্যাডিশন, যে নিয়ম, এর থেকে বিজ্ঞান আন্দোলনের সঙ্গে আমি যুক্ত হয়ে পড়েছি। বিভিন্ন বিষয়ে আমি প্রশ্ন করেছি। এখন বাবা কিন্তু কোনোদিন এটা মানতেন না যে আমি যখন বলছি অমুক দিয়ে কী হবে, এত মন্ত্র, এই সমস্ত কোনো অর্থ হয় না। আমার বাড়িতে পুরোহিত দর্পণ আছে, আমি পুরোহিত দর্পণ দিয়ে দেখাতে পারি যে কোনো মন্ত্র, সে বিয়ের মন্ত্র হোক, শ্রাদ্ধের মন্ত্র হোক, যে কোনো মন্ত্র হোক, সেই মন্ত্র কোত্থেকে আনা হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার যে আরও ব্যাপার জাস্ট একটা বলার জন্য, যে পুরোহিত দর্পণগুলো দেখা যাবে যে বিভিন্ন মন্ত্র লেখা আছে এবং বাংলার যে মানে বাংলায় পুজো থেকে শ্রাদ্ধ থেকে যে পুরোহিত দর্পণ ব্যবহার করা হয় অন্য জায়গায় সেটা হয় না। এবং মজার কথা হচ্ছে এমন যে মন্ত্র পড়া হয় তখন একটা মন্ত্র লেখা আছে, আমি এখন বলতে পারবো মন্ত্রগুলো মুখস্থ, পাশে লেখা আছে ঋগ্বেদ, দেখা যাবে ঋগ্বেদ ওই শ্লোকটা নেই কোনোভাবে, তাও ওই শ্লোকগুলো লেখা হয়েছে। তো এইগুলো তো আমি প্রশ্ন করেছি, আমি ভেবেছি যে এগুলো তো মানে পুরোটাই আর কোনো অর্থ হয় না। বাবা এত কিছু মানতেন না, এত বুঝতেন না। কিন্তু যে প্রথমে কথাটা বললাম, কোথাও একটা মুক্তবনে বাতাস ছিল, যে কোথাও একটা খোলা হাওয়া ছিল যে ঠিক আছে তুই কর। সবসময় যে মন থেকে বলছি তাও না, কিন্তু কাজের মধ্য দিয়ে আমার একটা সবসময় উইন্ডো খুলে দিতেন, একটা জানলা খুলে দিতেন যে হ্যাঁ তুই এটা মানে তোর মতো করে খারাপ তো কিছু করছিস না বা কিছু একটা। তো এইরকমই সেই জায়গা থেকে আজকেও আমরা শুরু করলাম একটা রকম রবীন্দ্রসঙ্গীত ইত্যাদিগুলোকে দিয়ে। আমার মনে আছে যে প্রথম সংগঠন করি আর কি, যুক্তিবাদী সমিতিতে যোগ করি, আমার খুব চিন্তা হতো যেগুলো তো আমাদের কাজ না, এগুলো অনেক বড় বড় লোকেরা কাজকর্ম করে, তো নিশ্চয়ই কোনো মানে ক্ষতি হবে আর কি। তো বাবা বলতেই আমরা সন্ধ্যাবেলা মনে আছে তখন 96 সালে আমরা একটা এই শ্যামনগর স্টেশনে একটা পত্রিকা লাগাবো, অশোক সংকেত, তার একটা মানে দেয়াল পত্রিকা লাগাবো। গেছি সন্ধ্যাবেলা, টাইম ছিল 8টার সময়। বাবা তো যেতে দেবেন না, খুব চিন্তা, আমার ঘুমাবে না, তুই যাবি না। তো আমিও তেমন যে মানে সেই মুহূর্তে একটুখানি না যেতে হবে, আমাকে করতে হবে। তো গিয়েছি। পরে আমাকে আমার বোন বলেছে এত চিন্তা বললো কিন্তু যাওয়ার সময় সে বাবা ঘুমিয়ে পড়লো। তো এইটাও ছিল যে এত চিন্তা করছে, কিন্তু তারপর ঠিক আছে, প্রথমে বকেছেও ঠিক আছে, তারপরে এই যে ঘুমটা পরে মনে হয়েছে বাবা বোধহয় শান্তি পেয়েছে, ঠিক আছে, মানে শান্তি না পেলে অন্তত খুব দুশ্চিন্তা করেননি যে আমার সেটা মানে পুরো শেষ হয়ে গেল, সেটা আমাদের ভাবেননি, না হলে তো এইভাবে ঘুমিয়ে পড়তে পারতেন না। এবং আমার মনে হচ্ছে আমি যখন ক্লাস 8-এ পড়ি, এখন আমার ছেলে ক্লাস 9-এ পড়ে, কিন্তু আমি সাহস পাবো তাকে একা ছাড়তে। আমি প্রথমে ট্রেনে করে একা গেছিলাম মামার বাড়িতে, মা এবং বাবা দুজনেই কিন্তু এই একটা জায়গা দিয়েছিল যে তোরা যা করবি একা হওয়া, স্বাধীন হওয়ার। এইটা এই শিক্ষাটা কিন্তু দিয়েছে। আমি যেটা প্রথমে বলছিলাম, আমি খুব কপি করার চেষ্টা করি, আমার ছেলেদের যখন মানুষ করি বাবুকে ভাবতেন, বাবু কী করতো, সেই মতো করে আমি পারবো, আমি কি তার মতো করে মানে ফ্রিডম দিতে পারবো? আমি চেষ্টা করি, কিন্তু আমাকে বাবা কি করবো কি না করবো কোনোদিন ধরতো না, শুধু রাস্তা দেখতো রেজাল্ট কী হলো কি না হলো। এবং রেজাল্ট আমি যাই হোক না কেন, রেজাল্ট খুব ভালো হতো সবসময় তা তো নয়, কিন্তু একটা বকতো, সবসময় বকতো যে এটা কেন বললো, ওটা কেন কম হলো। তারপরে যেটা আমার এখনও মনে পড়ে যে প্রথমে বকলো, সন্ধ্যাবেলা এসে মাঠে কাজ থেকে এসে খুব বকলো, রেজাল্ট দেখে খুব বকলো, ঠিক একদম মানে রাত 9টা কি 10টা যাওয়ার আগে বললো ঠিক আছে বাবা, যা হওয়ার হয়ে গেছে, এবার থেকে ভালো করে করো। তো আমার মনে আছে এইটা না, এই টোনটা ক্লাস 5 থেকে 10 পড়া বলতেন না,
সবসময় আমাকে এত ইন্সপায়ার করতো, এত উদ্বুদ্ধ করতো ওই শেষ কথাটুকু, যা হওয়ার হয়ে গেছে, পরের বার ভালো করো। এবং কখনো বকা করে কোনো কমায়নি, নাম্বার এক্সামটা কেন কম হলো, ওই নাম্বারটা কেন বেশি হলো না, এই সমস্ত করে বলতেন, কিন্তু শেষ কথাটা বলতেন না। এটার মধ্যে একটা ফ্রিডম দেওয়া, একটা স্বাধীনতা দেওয়া, যে তোমাকে আমি সব ক্ষেত্রে ইন্টারফেয়ার করলাম না, শেষে তোমার রেজাল্ট দেখলাম এবং তারপর তোমাকে বললাম হ্যাঁ তুমি আরও এগো। এইটা আমি মানে একটা শিখেছি। আমি আমার ছেলেদের উপরেতেও মানে ট্রাই করে, মানে যে পারি তা নয়, বাবা দাদা অত ভালো পারি না, কিন্তু এটা আমার একটা লাইফ লং লার্নিং। সেই থেকেই কম বেশি এই বাড়িতে আসা যাওয়া। আমি সবাইকে অনেক কাছ থেকে দেখেছি। আমি মেসমশাই বলে ডাকতাম ওনাকে। উনি খুব কম কথা বলতেন। আমরা যখন আমাদের বিভিন্ন বিজ্ঞান আন্দোলন নিয়ে কথা বলতাম, উনি শুনতেন। আমি খেয়াল করি উনি শুনতেন এবং বুঝতেন যে ওরা যে আলোচনাগুলো করছে, কাজ হয়তো করছে, হ্যাঁ, এবং সহজ নয়। এগুলো আমাকে বলতেন মাঝে মাঝে, তোমরা যেটা করছো কিন্তু তোমরা পারবে তো, হ্যাঁ এরকম বলতো। আমি ভাবলাম আমরা করছি, দেখি কিছু করা যায় কিনা। হ্যাঁ, উনি ভাবতেন এই কাজগুলো বোধহয় আমরা করতে পারবো না, আমাদের এই কাজগুলো নয়। হ্যাঁ, আরও সাহসী লোকের দরকার। এই কাজগুলো করতে ওনার মনে একটা ভয় হতো, এদের কিছু হবে না তো, এরকম একটা পরিবেশের মধ্যে পড়ছে। হ্যাঁ, মাঝে মাঝে কথা হতো আমার সাথে, কিন্তু না না কিছুই হবে না, আমরা সব সামনে। হ্যাঁ, এটা উনি বলতেন আমাকে মাঝে মাঝে, কিন্তু ওনার মধ্যে কোনোদিন আমি রাগ দেখি, যেমন জোরে কথা বলতে দেখি। আমরা যেখানে আসতাম কথা বলতে দেখি, সুকান্তদা তখন শিবপুরে থাকতো, মাঝে মাঝে আসতো, আসলে আমাদের ফোন করতো। উনি আম পেড়ে রাখতেন, আমার মনে আছে, গাছ পাকা আম পেড়ে রাখতেন। আমরা আসতাম, তখন আমাদের খেতে দিত, সুকান্তদা কেটে কেটে দিত, আমরা খেতাম। হ্যাঁ, এগুলো আমরা দেখেছি। হ্যাঁ, তারপরে মাঝে মাঝে আসতাম যখন সুকান্তদা থাকতো না একা, তখন আমার সঙ্গে বিভিন্ন কথা বলতো, গল্প করতো, খুব কম আছে, কথাটা কম বলতো। তা আমি দেখেছি উনি খুব সৎ মানুষ ছিলেন এবং খুব পরিশ্রমী ছিলেন। প্রচুর পরিশ্রম করতে পারতেন, সৎ ছিলেন। হ্যাঁ, আর আমাদের খুব ভালোবাসতেন। আমরা 10 জনে আসতাম, তখন তারা মানুষ যখন হওয়া না, অসাধারণ কিছু নয়, হওয়ার কখনো চেষ্টা নেই, সাধারণ ওই মোটামুটি সাধারণ মধ্যবিত্ত বাড়িতে যেমন হয় সেই ছোট গণ্ডি, তার মধ্যে আপাতভাবে থাকতে পছন্দ করতেন। কিন্তু আমি আজকে একটা কথা বলবো, সেটা মানে হয়তো আমার ভাই এবং বোনও স্বীকার করবে, যে এই ছোটো জায়গার মধ্যে থেকে সবসময় একটা জানলা দিয়েছেন আর কি। আমি এটা বলবো আর কি, একটা জানলা। হ্যাঁ, মানে এর বাইরে জগৎ আছে। হ্যাঁ, মানে আমি এই জায়গাতে আছি, এই জায়গাটা এখন তো অনেকটা বদলেছে। যখন আমরা ছোটো ছিলাম, জায়গাটা মোটেও খুব অ্যাডভান্স জায়গা ছিল তা নয় কিন্তু। হ্যাঁ, আমি ছোটোবেলা থেকেই এই মানে পড়ার দিকে বেশি নেশা। হ্যাঁ, এমন নয় যে বাবা বলেছে প্রচুর বই কিনে দিয়েছে তুই পড়, তা নয়। কিন্তু যেটা করতে গেছে একটু বাধা দিয়েছে, তাও নয় আমার। তো আজকে এই শেষে মনে হয় যে কোথাও একটা মুক্ত বাতাস ছিল কোনোভাবে, যেটাকে হয়তো এইভাবে দেখা যাবে না। হ্যাঁ, তো সেইটা একটা কোনোভাবে আমরা পেয়েছি, যেটা বুয়া বলছিল যে কখনো ইন্টারফেয়ার করেনি। হ্যাঁ, এইটা কিন্তু মানে আমিও শিখেছি আর কি। আমারও এখন ছেলে দুটো, একজন 9-এ পড়ে, একজন 4-এ পড়ে। আমি বাস্তবে কি আর কি এটা বলেছিও আর কি, তো আমিও তো মানি, মানে কীভাবে শেখানো উচিত, কীভাবে শিক্ষা দেওয়া উচিত, আমি কিন্তু অবশ্যই ফলো করি। আমাদের কোনোদিন পড়ায়নি, এমন নয় যে পড়াতে পারতেন না, কোনোদিন বই নিয়ে বসেনি। হ্যাঁ, যা করছি তোরা কর। হ্যাঁ, তাও কোথাও একটা ছিল যে কিছু কথা ছিল যেটাকে আমাকে মানে এত উদ্দীপিত করতো যে কিছু করতে হবে আর কি। পড়াশোনা নিয়ে ওনার মানে একটা অন্যরকমভাবে অ্যাটাচমেন্ট ছিল, ভালোবাসা ছিল, এবং আমাদের এগিয়ে যাওয়ার পথে একটা মানে সাহায্যের একটা জায়গা ছিল। তো এইটাই ব্যাপার যে ইন্টারফেয়ার কোনো কিছু করেননি। তো সেই সময় মানে বুয়া তো 2006 সালে, তারও আগে আমার বন্ধুরা যখন আমরা স্কুল লেভেলে পড়ি তখন থেকে আসতো। হ্যাঁ, আমরা কী করতাম, খুব বেশি যে ইন্টারফেয়ার করা এটা ছিল না আর কি।
এবং এটা শুধু বাবা নয়, আমার মার মধ্যেও কখনো মানে এই বাড়িতে এটা আমাদের ছিল না আর কি, মানে ইন্টারফেয়ার করা ইত্যাদি। একটা মাও সবসময় বলতেন যে এটা ওপেন হওয়া না। তো আমি বলবো যে আমার বাবাকে সেই সময় দেখা, আমার বন্ধুরা শঙ্কর আছে, অরিন্দম আছে, হ্যাঁ, এরা যদি শঙ্কর যদি বলে বাবা করে দেখেছে সেই সময়। 2005 সাল থেকে সুকান্তের সাথে পরিচয়, তখন থেকে এই বাড়িতে আসা। তো সেইভাবে যেহেতু সব কাছ থেকেই দেখেছি, যেহেতু মোটামুটি নিজের মতো করেই থাকতে ভালোবাসে, খুব একটা কথা বলতেন আমাদের আমাদের বিষয়। আমরা নিয়ে আলোচনা করতাম, বিজ্ঞান মেলা করেছি প্রায় 7-8 বছর আমরা। সেখানেও উনি থাকতেন, বুয়া কেমন আছো, ভালো আছি, এই একটু আলোচনা করতেন। উনি নিজের মনেই থাকতে ভালোবাসতেন। আর যেহেতু সুকান্তের সাথে আমার একদিনের পরিচয়, সে জায়গা থেকে যেহেতু সত্যি একটা কাজ ছিল, আকস্মিকভাবে আমাদের ছেড়ে চলে যাবে এটা আমরা মেনে নিতে পারিনি। কারণ হঠাৎ করে একটা দুরারোগ্য রোগের মধ্যে পড়বে, আমাদের সেটা প্রত্যাশার মধ্যে ছিল না, এবং খুব অল্প সময় দিয়ে আমাদের ছেড়ে চলে গেল। খুবই খুবই কষ্ট পেয়ে যে রোগটা হয়েছে। তৈরি করে গেছে, সেইগুলো কোনোভাবে আমাদের থেকে যাচ্ছে। সুকান্তদা মতো মানুষ যেখানে আছে, আমি বলবো যদি সম্ভব হয় একটা স্মৃতিচারণা, একটা কিছু লিখে রাখতে, পরবর্তীকালে হয়তো সেটা আরও অনেকের জন্য একটা সেইটা থেকে যাবে যে একজন মানুষ তিনি কেমন ছিলেন, কীভাবে মানে আমাদের মধ্যে থেকে আমাদেরকে কীভাবে এগিয়ে যেতে সাহায্য করেছে এবং কীভাবে একটা আশ্রয় হয়ে উঠেছিলেন। আমরা ছোটবেলাতে আম কিনে আম পাড়তাম, নিজের মধ্যে খেলাধুলা করতাম, কিন্তু কোনো কিছু তার জিনিসটা তেমন ছিল না। এবং আমাদের খেলাধুলা করতাম যখন উৎসব দিতে করতাম, এই সকাল যেটা মনে হতো যে আমার অন্যান্য সব অনেক বন্ধুরাই ছিল, তাদের বাড়িতেও যেতাম, এই বাড়িতে আসলে মনে হতো যেন একটা কমফর্ট, এখানে থাকতে ইচ্ছে করতো। শুধু আমার তারপরে মনে হয়েছে যে এটা শুধু সুকান্তর জন্য হতে পারে, এর মধ্যে রিঙ্কু ছিল, কাকু ছিল, কাকিমা, সবাই যে মিলে যে পরিবেশটা তৈরি হতো বা ছিল, সেই পরিবেশটা হচ্ছে ইউনিক ছিল। সেই পরিবেশটাতে আমরা যেন আসলেই একটা কমফর্ট। কাকিমা, কাকুর সাথে কথা কম হতো, কিন্তু কাকুরও একটা ভূমিকা ছিল যে এই যে ওভারঅল একটা কমফর্ট, সুকান্ত বাড়িতে যাব, সমস্ত বন্ধুরাই যেন এখানে আসতে চায়। তো এইটা একটা ভাবায় যে এটা তো আর পাবো না, এখানে কাকু থাকবে না। তারপরে এটা আমার কাছেও একটা শকিং ছিল, আমি একটু পরে জানতে পেরেছি হয়তো সুকান্ত যেভাবে সুকান্ত সেই পাশে ওই সময় আমি দাঁড়াতে পারি, আমার বলেছিল একটু পরে। তারপরে বুঝলাম যে এইরকম একটা স্টেজে আছে। আমি সুকান্তকে কয়েকবার বলেছিলাম যে কী করতে পারি, কি সেখানে কিছু করার থাকলে বলবি। তো দেখতাম সুকান্ত খুব একটা কিছু বলছে না। তারপরে বুঝতে পারলাম যে কি হয়তো করার নেই বা এইরকম একটা লেভেলে চলে গেল। এখনো পর্যন্ত মানে কল্পনা আমার হজম হচ্ছে না যে কী হলো, কী হয়ে গেল, 4-5 মাসে কী হয়ে গেল। আপনাকে তো নিশ্চয়ই মিস করবো। আজও একটা জিনিস কাকুর ব্যাপারে আমার যেটা মনে হয় যে অন্যান্য সব বিষয় ছেড়ে দিল, আমার ছোটোবেলায় আর একটা জিনিস মনে হয়, যখন হয়তো আমরা ক্লাস 7-8 বা এরকম সময় পড়তাম, আমি এক্স্যাক্ট টাইমিং জানি না, কিন্তু আমার একটা সময় তখন সুকান্তর সাথে খুব ভালো পরিচয় হয়েছে, যেরকম এই পাশের পাড়া কাকু প্রশান্তকে হয়তো প্রশান্তও যেত ওই মাঠে খেলতে যেত।
তো এই একটা জিনিস আমি খেলাধুলো করতে ভালোবাসতাম। তো পরবর্তী সময় সুকান্ত অত খেলাধুলোর মধ্যে এই কাকুর মধ্যে একটা হয়তো ছিল যে শরীর চর্চা বা ছোটোবেলায় বাচ্চাদেরকে খেলাধুলো করা উচিত। এই রোগটা হয়েছে মার্চ মাসে ধরা পরে জানলাম। পরবর্তীকালে যখন জানতে পারি মনে আছে, স্কুলে গিয়ে আমার বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম যে এই রোগের কটা স্টেজ হয়। যখন জানতে পারলাম যে এইটা 4th স্টেজ, তখন আমার গায়ে কাড়া দিয়ে উঠছিল, আমার এখনো মনে আছে। এই রোগটা যখন থেকে জানতে পেরেছি, প্রত্যেকদিন স্কুলে যেতাম, প্রত্যেক মুহূর্তে ভাবতাম যে দাদুর এটা কেন। এই তো নতুন কলেজ যাওয়ার কদিন আগে পরীক্ষা শুরু হলো আমার। পরীক্ষায় প্রত্যেকটা বাক্য লিখছি আর ভাবছি যে দাদুর রোগটা কেন। আজ দাদু আমাদের সব মধ্যে নেই। হ্যাঁ, আমাদের সবাইকে খুব ভালোবাসতেন। ওই ভাই বোনা জানবে যে ওই ভাই গাছ পাটিতে দিতে ভাইকে স্কুল থেকে নিয়ে আসতেন। এখন আমি যেখানে স্কুল দিয়ে যাই তখন যেটা খারাপ লাগে, কার না যে কদিন আগে তাকে নিজে তো একজন নিয়ে যাবে না করে যাবে প্রবেশ করছি। বাবুকে মনে রেখে কামরাঙা গাছটাকে জড়িয়ে লতামে চাল কুমড়ো রান্নাঘরের মাথা ছুঁয়েছে কয়েকদিন। লকলকে ডগা প্রতিদিন সূর্য প্রণাম সারে, শূন্য মাচায় রোদ মাখবে বলে উদ্ভিদ কুই ডগা। আজ তারা কি উদাসীন অপেক্ষায় তোমার ছোঁয়া? এবারে বর্ষা একটু বেশি হচ্ছে, তোমার ক্ষেত্র জুড়ে সবুজের প্রকার ভিজে যায়, আবার সূর্য খোঁজে প্রশান্ত আবেগে। এক পেয়ে জীব বলে পেঁপে আর কলা গাছের কষ্ট এবং ক্লান্তি স্পষ্ট বোঝা যায়। মাছরাঙা আর পানকৌড়ি পুকুর পাড়ের সরু দলে ধ্যানমগ্ন। মাছেদের উদাসীন চলাচল, তবু শিকারের তারা নেই। শুধু পরিযায়ী পাখি দুটো এডাল ওডাল হয়ে নেচে নেচে খুঁজে যায় কিছু। সমস্ত মুক্তি আসলে মুক্তি নয়, প্রতিটি আর্তনাদ তাই মুক্তির জন্য নয়, হয়তো আর একটু বাঁধন, আর একটু ছুটে যাওয়া। এই ঘাস, লতা গুল্ম, বৃক্ষরাজি, জমে থাকা জল, তাই তারা মানে তুমি আছো তাহাদের সাথে, যেমনি ছিলে এতকাল। বাঁধবে নতুন বাহুর করে আসবো যাব চিরদিনের সেই আমি, আমায় নাই বামনে রাখলে তারার পানে যেতে